হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। সবাই সবাই খুব মন দিয়ে পড়াশোনা করছো। সামনে তো পরীক্ষা, বিশেষ করে ইউপিএসসি ইপিএফওর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করে মনোযোগ দিয়ে অন্তত দিনে 10 থেকে 12 ঘন্টা, যারা নর্মাল স্টুডেন্ট তাদের জন্য বলছি 12 থেকে 14 ঘন্টা, যারা কোনো প্রফেশনে আছে বা চাকরি বাকরি করছো তাদের তাদের টাইম ম্যানেজমেন্ট করা বা তাদের নিজেদের যতটুকু টাইম পাওয়া যায় আহ, সমস্ত কিছু করে, তাও মিনিমাম অন্তত 4 থেকে 5 ঘন্টা টাইম তোমরা দাও, তাহলে ইউপিএসসি ইপিএফও তোমাদের ক্লিয়ার হবে। তো আজকে যেটা শুরু করব, আরেকটা জিনিস, ইউপিএসসি ইপিএফওর জন্য অনেকেই হোয়াটসঅ্যাপে জানাচ্ছ যে কোর্সে ভর্তি হবে। তো 10 তারিখ আমি বলেছি, 10 তারিখে আমার কোর্স কোর্স লঞ্চ হবে। 10 তারিখে কোর্স লঞ্চ হবে, তাই তো? 10 তারিখের আগে তোমরা যতজন আছো, 10 তারিখের আগে, কারণ আমি 50 জনের বেশি ব্যাচে ইনক্লুড করব না। 10 তারিখের মধ্যে তোমরা যারা আছো তারা 10 তারিখের মধ্যে ইমিডিয়েটলি কোর্সে জয়েন হতে পারো। ফিজটা কি হবে সেটা আমি খুব ইমিডিয়েটলি জানিয়ে দিচ্ছি, ফিজটা কত হবে। তাছাড়া বাকি সমস্ত ইনফরমেশন তো তোমরা পেয়েই গেছো। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা প্রত্যেকে যারা যারা জয়েন হতে চাও, যারা যারা ব্যাচটা করতে চাও, তারা তারা প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। ঠিক আছে তো? তারপর আমি ডিটেলস সব বলে দেবো সেখানে। এবার আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা ব্যাংকিংয়ের, মানে ইকোনমিক্সের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ইকোনমিক্সের ব্যাংকিংয়ের চ্যাপ্টার, ব্যাংকিংয়ের ফার্স্ট পার্টটা আমার অলরেডি ডেলিভার করা আছে, ভিডিও রেকর্ডিং ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। কারণ ইকোনমিক্সের যখনই কোয়েশ্চেন আসবে ইপিএফও বা অন্য যে কোনো জায়গায়, ডাব্লিউবিসিএস বলো ইপিএফও বলো, যে কোনো এক্সাম ইকোনমিক্স থেকে যখনই কোয়েশ্চেন আসে তখন ব্যাংকিং সেক্টর থেকে কোয়েশ্চেন একটা দুটো তোমরা কোয়েশ্চেন পাবে। ব্যাংকিং সেক্টর থেকে কোয়েশ্চেন মানে মানে ব্যাংকিং এর ফাংশনের মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন দেবে। ব্যাংকিং এর এস্টাবলিশমেন্ট ডে বা ব্যাংকিং এর কি কি পলিসি, ব্যাংকিং কিভাবে, যা মানে কিভাবে চলে, টোটাল ব্যাংকিং প্রসেসটা কীরকম, কমার্শিয়াল ব্যাংকস কোনগুলো, তাছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের রেট থাকে, সেই রেটগুলো ধরে এক একটা করে কোয়েশ্চেন হয়, এমসিকিউ হয়। তো এই ধরনের বিভিন্ন রকমের কোয়েশ্চেন ব্যাংকিং থেকে কিন্তু আসে। এবার যেটা ব্যাংকিং এর ওভারঅলটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, আজকে যেটা করবো সেটা হচ্ছে মনিটারি পলিসি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংকের মনিটারি পলিসিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে, ডাব্লিউবিসিএস তোমরা তো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে না, যা প্রিপারেশন নেবে সমস্তটা যাতে কভার করে। ইভেন ইউপিএসসি সিএসি, সেই সিভিল সার্ভিস এক্সামিনেশনেও ব্যাংকিং ইকোনমিক্সের যে কোয়েশ্চেন হয় সেটা কিন্তু এর ভিতর থেকেই কোয়েশ্চেনগুলো আসবে। সুতরাং ভালো করে এটা ফলো করো, এই ভিডিওগুলো দেখো, এবং নোটস আমি দিয়ে দেবো, নোটসগুলো ফলো করো। তাহলে টপিকে ফেরা যাক, সেটা হচ্ছে মনিটারি পলিসি। মনিটারি পলিসি দ্যাট মিনস, আগের দিনে আমরা বলেছিলাম আমাদের একটা সেন্ট্রাল ব্যাংক আছে, প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে সেন্ট্রাল ব্যাংক আছে। আমাদের এখানে যে সেন্ট্রাল ব্যাংক তার নাম হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিউলি অ্যাপয়েন্টেড গভর্নর কে, এটা তোমাদের কোয়েশ্চেন থাকলো, আমাকে কমেন্ট করে সবাই জানাবে। ঠিক আছে, নিউলি অ্যাপয়েন্টেড গভর্নর কে হয়েছেন এখন, কারেন্ট অ্যাফেয়ার্সের, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। ঠিক আছে তো? নিউলি অ্যাপয়েন্টেড গভর্নর কে হয়েছেন, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে সবাই জানাবে অ্যান্সারটা কি। তো আরবিআই আমাদের সমস্ত কিছু কন্ট্রোল করে, ব্যাংকিংটা কন্ট্রোল করে কে? আরবিআই। যেহেতু আরবিআই গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে কাজ করে, সেহেতু ব্যাংকিং রিলেটেড গভর্নমেন্টের যা যা ইস্যু আছে সেটাও কে কন্ট্রোল করে? সেটাও আরবিআই কন্ট্রোল করে। তাছাড়া আরবিআই এর ফাংশন আর কি কি? ইনফ্লেশন মেনটেন করা, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করা, এগুলো সব ডিসকাস হয়ে গেছে। তো আজকে যেটা মেন আরবিআই আরেকটা জিনিস করে সেটা হচ্ছে আরবিআই এর একটা পলিসি আছে, সেই পলিসিটা হচ্ছে মনিটারি পলিসি। এই মনিটারি পলিসি কমিটি বলে একটা কমিটি গঠন করা থাকে, প্রত্যেক সময় আরবিআই একটা কমিটি গঠন করে, এবং এই কমিটির চেয়ারম্যান যে নিযুক্ত হয় তিনি এক্স অফিসিও চেয়ারম্যান, মানে তিনিই হবেন যে হচ্ছে আরবিআই এর গভর্নর। এটাকে বলা হয় এক্স অফিসিও। কোথায় আর আমরা দেখেছিলাম এক্স অফিসিও কথাটা, কোথায় দেখেছিলাম? পার্লামেন্টের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন, তার পোস্টটা এক্স অফিসিও পোস্ট, তাই তো? এক্স অফিসিও দ্যাট মিনস তিনি ছাড়া যেই গভর্নর হবে তিনি অটোমেটিক্যালি এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবে। এমপিসি যে কমিটি,
মনিটারি পলিসি কমিটি। তাহলে এই মনিটারি পলিসি কমিটির কাজ কি এবং মনিটারি পলিসি কমিটিটা কি জিনিস, মনিটারি পলিসিটা কি জিনিস সেটা বুঝো। দেখো, মনিটারি পলিসি মানে হচ্ছে আমাদের দেশের বাজার নিয়ন্ত্রণ অথবা মুদ্রা নিয়ন্ত্রণ। মনিটারি যেহেতু আসছে মানে আমাদের দেশের মুদ্রা নিয়ন্ত্রণ, দ্যাট মিনস আমাদের দেশের মুদ্রা কি চলে, রুপিস, তাই তো, রুপিস, এটা আমাদের দেশের কারেন্সি, রুপিস। তো এই রুপিজের কিভাবে মানে মনিটারি পলিসি, দ্যাট মিনস এই মানির আউটফ্লো কিরকম হবে, ইনফ্লো কিরকম হবে, সেটার কন্ট্রোলিং পাওয়ার থাকবে আরবিআই। এবং সেই এই যে এই জিনিসটা যে পলিসিতে বলা থাকবে সেই পলিসিটাকেই আমরা বলি মনিটারি পলিসি। সাপোজ ধরে নাও যে কোনো একটা সময় ভারতবর্ষের এরকম অবস্থা হয়েছে যে অবস্থাতে টাকা পয়সার খুব দরকার, মানে এক্সটার্নাল অ্যাগ্রেশন বলতে পারো বা ইন্টারনাল পলিসি বলতে পারো, যে কোনো কারণে ভারতবর্ষে টাকার পরিমাণ কমে গেছে। তো এই যে টাকার পরিমাণ কমে গেছে, এই যে এই টাকার পরিমাণটা জায়গাটা ঠিকঠাক জায়গায় রাখতে হবে, এবং ঠিকঠাক জায়গাটা কতটুকু, ঠিকঠাক জায়গাটাও বা কতটুকু, সেইটুকুকে মেজার করার দায়িত্ব হচ্ছে আরবিআই এর মনিটারি পলিসি কমিটি। এবং এরা মাঝে মাঝে এদের পলিসিতে কিছু কিছু চেঞ্জেস আনে, যে এই সময় এইটা এরকম হওয়ার দরকার, এই সময় ইন্টারেস্ট রেট এরকম হওয়ার দরকার। দেখবে মাঝে মাঝে আরবিআই নিজস্ব মানে যে কোনো ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংক, যদি আমি ধরি এসবিআই বললাম, এসবিআই আমরা সবাই জানি মোটামুটি, এসবিআই এর কথাই যদি ধরি, এসবিআই এ আমরা যখন টাকা ডিপোজিট করি তখন আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন মানে টাইমে বিভিন্ন রকমের ইন্টারেস্ট আমরা পাই, বা যখন আমরা লোন নিতে যাই কোনো সময় সেই ক্ষেত্রেও আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইন্টারেস্ট। তাহলে এই যে ইন্টারেস্ট রেটটা ভ্যারি করছে, যেটা ডিপোজিটের ক্ষেত্রেও ভ্যারি করছে বা লোন নেওয়ার ক্ষেত্রেও ভ্যারি করে। দেখো, ব্যাংকিং এর সিস্টেমের একটাই বিজনেস, ব্যাংকিং। ব্যাংকিং হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশন। এরকম নয় যে তুমি তোমার টাকা রাখছে তার উপর তোমাকে সুদ দিচ্ছে, এটার মানে একটা ফিলান্থ্রপিক কাজ করছে, সেরকম ভাবার কোনো বিষয় নেই। ব্যাংকের কাজ কিরকম হয়, যে কোনো এসসিবি কমার্শিয়াল ব্যাংকের কাজ কিরকম হয়, আমরা ধরো পিপল, আমরা সাধারণ জনগণ, আমরা ব্যাংকে টাকা ডিপোজিট করছি, আমাদেরকে ইন্টারেস্ট দিচ্ছে 2.5%, 2.4%। এখানে আছে আরেকজন বিজনেসম্যান দাঁড়িয়ে রয়েছে বা কর্পোরেট দাঁড়িয়ে রয়েছে, তার কাছ থেকে ব্যাংক আউটপুট, তাকে ব্যাংক টাকা দিচ্ছে, আমাদের কাছে টাকা ঢুকছে আর তাকে ব্যাংক টাকা দিচ্ছে। তাহলে এর কাছ থেকে ব্যাংক নিচ্ছে 16%। তাহলে মাঝখানের যে 14%-এর মতো বা 13%-এর মতো যে গ্যাপটা, ইনকামটা, এই ইনকামটা কার, এই ইনকামটা হচ্ছে ব্যাংকের। ব্যাংক এইভাবেই কাজ করে। ব্যাংকে কোনো এরকম কোনো ব্যাপার নেই যে ব্যাংকে আমি যাচ্ছি খুব তাদের মানে আমার দায়বদ্ধতা, আমার ব্যাংকের যারা কর্মচারী তাদের দায়বদ্ধতা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাদের রেসপন্সিবিলিটিটা যে আমাদেরকে ঠিকঠাক ভাবে নিয়ে যাও, মানে ব্যাংকিং এর টাকা পয়সা রাখা, না হলে যদি আমরা না রাখি টাকা পয়সা তাহলে এরা টাকাটা পাবে কোথা থেকে, পাবে না টাকা। সুতরাং ব্যাংকিং এ যখনই ব্যাংকে যখন যাবে তখন ব্যাংকের ম্যানেজার বা অন্য কেউ যদি মিসবিহেভ করে তখন এই কথাটা বলবে যে আমাদের টাকায় তো আপনারা ব্যবসা করছেন, তাহলে আমাদের সঙ্গে এত মিসবিহেভ করছেন কেন। এরকম অনেক সময় দেখা যায় ব্যাংকের, মানে ওই যে বললাম না, ব্যাংক অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ব্যাংক নয়, ব্যাংকের এক একটা করে প্রত্যেকটা ব্যাংকের পাবলিক সেক্টর ব্যাংক আর প্রাইভেট সেক্টর ব্যাংক। তো পাবলিক সেক্টর ব্যাংকের এমপ্লয়িরা নিজেদেরকে অনেক কিছু বেশি মনে করে, যে না আমাদের মানে তাদের ভাব এমন মনে হয়, তারা কাস্টমারের সঙ্গে ঠিকঠাক করে বিহেভ করে না, কনজিউমারের সঙ্গে ঠিকঠাক করে ব্যবহার করে না। তো তাদের মনে হয় যে এরা কি করবে, এদের কি ব্যাপার আছে। কিন্তু আলটিমেটলি আমাদের কাস্টমারের জন্যই ব্যাংক চলে, কারণ ব্যাংক যদি কাস্টমারের কাছ থেকে টাকা না নেয় তাহলে এদের কাছে টাকা দিতে পারবে না, আর এদেরকে যখনই টাকা না দেবে তখন ব্যাংকের ইনকাম বন্ধ হয়ে যাবে। সুতরাং বোথ সাইড ইজ ইম্পর্টেন্ট ইন ব্যাংকিং সেক্টর। এবার তাহলে এই যে 2.4% ইন্টারেস্ট রেট বা এদের ইন্টারেস্ট রেট, এইগুলো ঠিক হয় কিভাবে, এগুলো কিরকম ভাবে ঠিক হয়, না সেটা ঠিক করে আমাদের মনিটারি পলিসি কমিটি। কে ঠিক করে, মনিটারি পলিসি কমিটি। কিরকম ভাবে ঠিক করে, মেজার করে, দ্যাট মিনস আর একটা জিনিস, যা যা বলছি প্রত্যেকটা জিনিস খাতায় নোট করতে থাকো, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস। আরবিআই কিভাবে মেজার করবে মনিটারি পলিসিকে, মানে কতগুলো টুলস আছে যে টুলসের মাধ্যমে আরবিআই এই টোটাল পলিসিটাকে ঠিক করে। যেমন আমি বললাম যে একটা হচ্ছে ইনফ্লো, একটা হচ্ছে আউটফ্লো, কতটা টাকা রাখতে হবে মার্কেটে, কতটা ইকোনমিতে, আমাদের ইকোনমিতে কত টাকা দরকার, আর আমাদের ইকোনমি থেকে কত টাকা, মানে দেখো টাকার ব্যাপারটা কি, যদি আমি বেশি টাকা ছাপাই
তাহলেও প্রবলেম। ইনফ্লেশনে আমি বলেছি আমরা যখন বেশি টাকা ছাপাই তখন ইনফ্লেশন চলে আসে, সুতরাং বেশি টাকা ছাপানোও মুশকিল, আবার মার্কেটে টাকা না থাকা এটাও প্রবলেমেটিক। তো সুতরাং ব্যালেন্স করে চলতে হয়। সেই জন্য ব্যালেন্স করার জন্য এই কমিটি কতগুলো ফাইন্যান্সিয়াল টুলস ইউজ করে। টুলস গুলো কি কি, টুলসের কাজ কি? টুলস ফুলস এখানে কিছু না, দেখো যত সহজভাবে বুঝবে তত সহজ হয়ে যাবে জিনিসগুলো। একদম কঠিন ভাবে এখানে অনেক রকমের বড় বড় টার্ম আছে, ব্যাংকিং অনেকে পড়তে গিয়ে অনেক রকমের সমস্যা হয়, কিন্তু টার্মস গুলো কিচ্ছু না, ভালো করে বোঝো জিনিসটা কিরকম। ধরো আমার কাছে কিছু টাকা রয়েছে, সেই টাকাটা আমি কোথাও ইনভেস্ট করব। এবার আমি ইনভেস্ট করতে গেলে আমি কয়েকটা পলিসি দেখবো যে এই পলিসি আছে, এই জায়গা আছে যেখানে ইনভেস্ট করলে আমার ম্যাক্সিমাম রিটার্নটা আসে, ঠিক আছে, এটা একটা পার্ট। এবার ব্যাংকিং এর ক্ষেত্রে কি হয়, ব্যাংক আরবিআই যখন মনে করে যে না আমার কাছে এত টাকা রয়েছে, সারা দেশের ইকোনমিতে এত টাকা ঘুরছে, আমি এই টাকাটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করব। ঠিকঠাকভাবে ইউটিলাইজ করবো, 3-4টে অপশন আছে, তার মধ্যে কোনটা বেস্ট সেটাকে আমি ফার্স্টে তুলে নেব। তুলে নেওয়ার পরে সেইখানে আমি গিয়ে টাকাটাকে ফেলবো, আর এবং সেই টাকাটা কিভাবে রেগুলেট হবে সেটাও আমি মাঝে মাঝে গিয়ে চেক করব। এবং এই যে টাকাটা রেগুলেট হচ্ছে, দেখো ধরো আমরা টাকা কোথা থেকে পাই, মেনলি আমরা টাকা কোথা থেকে পাই, সব জায়গায় যে সিস্টেমটা আছে, টাকাটা আসে আরবিআই, কারণ আরবিআই টাকা ছাপায়, আরবিআই এর কাছ থেকে টাকাটা আসছে। এই আরবিআই যখন টাকাটা আসছে, আরবিআই কি নিজে সবার ঘরে ঘরে কি টাকাটা দিচ্ছে? না, দিচ্ছে না। আরবিআই কি করছে, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক খুলে রেখেছে, সে পাবলিক সেক্টর হোক আর প্রাইভেট সেক্টর হোক। তো এই পাবলিক আর প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর কাছে গভর্নমেন্ট আরবিআই টাকাগুলো দিচ্ছে। টাকাগুলো দেওয়ার পরে তারা ডিস্ট্রিবিউট করছে, প্রত্যেকে কাস্টমারকে ডিস্ট্রিবিউট করছে টাকাগুলো, ঠিক আছে। তাহলে যদি আরবিআই এরকম কোনো সময় পরিস্থিতি আসে যে টাকা মার্কেটে বেশি হয়ে গেছে, তুলতে হবে, তাহলে আরবিআই কার কাছ থেকে তুলবে? প্রত্যেকটা গ্রাহকের কাছে, প্রত্যেকটা কাস্টমারের কাছে কি আরবিআই যাবে? যাওয়া সম্ভব নয়। সুতরাং আরবিআই একটা পলিসি করবে যে আমি তো কমার্শিয়াল ব্যাংকগুলোকে দিয়েছি, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে আমি টাকা তুলে নিই। ভালো করে বোঝো, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে আমি টাকাটা তুলে নিই। তাহলে কি হবে, তাহলে কমার্শিয়াল ব্যাংকের থেকে যখন টাকা থাকবে না, তখন কমার্শিয়াল ব্যাংকও লোন কম দেবে, বিজনেসম্যানদের লোন কম দেবে, দিতে পারবে না, টাকা নেই, দিতে পারবে না, ঠিক আছে না? তো আর মানুষ যেটা জমা করার, তো মানুষ সেটা জমা করছে, সেটা তো ব্যাংকের ঘরে থেকেই যাচ্ছে। কিন্তু যদি টাকা দিচ্ছে কাদের, মার্কেটে ইম্পোজ হচ্ছে কাদের, যারা লোন দিচ্ছে, লোন যখন ব্যাংক দিচ্ছে তখন টাকা মার্কেটে ঘুরছে। তো ব্যাংকের কাছেই যদি টাকা না থাকে, ব্যাংক লোন দেবে কি করে? দিতে পারবে না। সেই জন্য আরবিআই কি করে, এখানে কতগুলো টুল ইউজ করে, যার যে টুলসের জন্য আরবিআই মানে কমার্শিয়াল ব্যাংকগুলো বা প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর ব্যাংকগুলো টাকা দিতে পারে না। সেই টুলের মধ্যে কি কি আছে, সেগুলোই আমাদের মনিটারি পলিসির মেন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষায় খুব বারবার আসে, ঠিক আছে না? দেখো এই 4টে ইনস্ট্রুমেন্ট মোটামুটি খুব ইম্পর্টেন্ট। এই 4টে ইনস্ট্রুমেন্টে কি বলছে, এই 4টে ইনস্ট্রুমেন্ট মানে টুলস, এই 4টে টুলসের মাধ্যমে মনিটারি পলিসি কন্ট্রোল করে, মানে মনিটারি পলিসি, দ্যাট মিন্স মানি কন্ট্রোল করা হয় আরবিআই এর দ্বারা। কিরকম ভাবে না, সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। কি রেশিও? ক্যাশ রিজার্ভ রেশিও। তার মানে কি? তার মানে হচ্ছে টোটাল কমার্শিয়াল এসসিবি, মানে টোটাল কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে, সে প্রাইভেট সেক্টর হোক আর পাবলিক সেক্টর হোক, বোথ, যখনই আমি ব্যাংকিং সেক্টরের কথা বলবো কমার্শিয়াল ব্যাংক, তখন দুটোর ক্ষেত্রেই ধরে নেবে, প্রাইভেট পাবলিক সবার ক্ষেত্রে একই দিন। ক্যাশ রিজার্ভ রেশিও মানে কি বলছে, মানে বলছে যে প্রত্যেকটা ব্যাংককে, রিজার্ভ ব্যাংকের কাছে একটা করে টাকা ক্যাশ হিসাবে জমা রাখতে হবে। বোঝা গেল? ক্যাশ হিসেবে জমা রাখতে হবে কার কাছে? রিজার্ভ ব্যাংকের কাছে। সেটা যে কোনো টাইপের হতে পারে, 3% হতে পারে, 4% হতে পারে, 5% হতে পারে, বা যা খুশি হতে পারে, যে কোনো, যেটা আরবিআই টাইম টু টাইম আরবিআই বলবে যে এই টাকা এইভাবে জমা রাখতে হবে, এটা টাইম টু টাইম ভ্যারি করবে। যেমন এখন এটা 3%-এর 3% হচ্ছে আমাদের এখন সিআরআর রেট রয়েছে। এখন কত সিআরআর রেট রয়েছে? 3% রেট রয়েছে। 4% ছিল, 4% থাকার পরে নতুন যে কমিটি হয়েছে, সেই কমিটি 100 বেসিস পয়েন্ট কমানোর চেষ্টা করছে, এবং এটা ধীরে ধীরে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটা ধীরে ধীরে 100 পয়েন্ট কমিয়ে নিয়ে আসা হবে, ঠিক আছে। তো তার মানে প্রত্যেকটা পয়েন্টে 25 বেসিস পয়েন্ট করে, প্রত্যেকটা বিপিএস করে প্রত্যেকবার কমাচ্ছে। তাহলে 1% 4 বার কমালে 100, মানে 1% কমে যাবে, 1% কমে গেলে 3% সিআরআর এসে দাঁড়াবে। এই সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, কতটা ক্যাশ রাখতে হবে গভর্নমেন্টকে, এই ব্যাংকগুলোকে কতটা ক্যাশ জমা রাখতে হবে। হলো, তাহলে ক্যাশ যদি এই টাকাটা জমা রেখেই দেয়, তার মানে
এই টাকাটা তো আর দিতে পারছে না লোন, তার মানে কিছুটা হলেও টাকা মার্কেটে থাকছে না, মার্কেট আরবিআই এর কাছে থাকছে, ঠিক আছে না। এবার এটা কিসের উপরে দেবে না, এটা দেবে হচ্ছে ব্যাংক তার এনডিটিএল এর উপরে। এনডিটিএল, নেট ডিমান্ড টাইম লাইবিলিটিস, খুব ভালো করে মাথায় রাখবে কিসের উপরে ব্যাংক দেয়, 3%টা কিসের উপর ক্যালকুলেট হবে না, ব্যাংকের এনডিটিএল, নেট ডিমান্ড টাইম লাইবিলিটিস এর উপরে। এই এনডিটিএল হচ্ছে একটা ফান্ড, সেই এনডিটিএল মানে হচ্ছে কতটা টাইম লাইবিলিটিস আছে তার কাছে, সেই লাইবিলিটিস কতটা, টোটাল লাইবিলিটিস আছে, ডিমান্ড কতটা রয়েছে, লাইবিলিটিস কতটা, তার 3%, তার 3% ক্যাশ রেশিও রিজার্ভ করে রেখে দিতে হবে। এসএলআর, এসএলআর মানে হচ্ছে স্ট্যাচুটরি লিকুইড রিজার্ভ, স্ট্যাচুটরি লিকুইডিটি রিজার্ভ, ঠিক আছে তো, স্ট্যাচুটরি লিকুইডিটি রিজার্ভ, এটা হচ্ছে এখন 18%। এইটা হচ্ছে ক্যাশ না, ক্যাশ এবং ক্যাশের ইকুইভ্যালেন্ট যে যে সিকিউরিটিজ আছে, যেমন ব্যাংকের কাছে অনেক রকমের সিকিউরিটিজ থাকে, গোল্ড থাকে, কিছু গভর্নমেন্ট বন্ডস থাকে, ক্যাশ থাকে, এই সমস্ত মিলিয়ে 18% আরবিআই এর কাছে জমা দিতে হবে, স্ট্যাটুটরি জমা রাখতেই হবে টোটালটার উপরে। এটা শুধু ক্যাশ, আর এটা ক্যাশ প্লাস অন্যান্য সিকিউরিটি, অন্যান্য অ্যাসেট যা যা আছে ব্যাংকের কাছে, সেই ব্যাংক সেইটার উপরে 18% কিন্তু জমা রাখতে হবে। কোথায়, এটাও এই 18% কিসের উপরে ক্যালকুলেট হবে, এই এনডিটিএল এর উপরে 18%। তাহলে দেখো সরাসরি ক্যাশ হিসাবে গেল 3%, এদিকে 18%, মানে 21% চলেই গেল। তাহলে 21% যদি চলে যায়, তাহলে ব্যাংক কিসের উপরে কাজ করবে, তার যা টোটাল অ্যামাউন্ট, তার যা টোটাল ইয়ে, তার 79% এর উপরে ব্যাংক কাজ করবে, তাই তো, তাই হয়তো 100% যদি টোটাল সম্পত্তি থাকে, 21% যদি কেউ নিয়ে নেয়, তাহলে 79% এর উপরে ব্যাংক কাজ করবে। এই 79%ই ব্যাংক টাকা দেবে কাকে না, লোন দেবে। 79% কি টোটাল দিয়ে দেবে না, কেন দেবে না, কারণ যদি আমরা যে টাকা রাখছি সেই টাকা দিয়ে লোন দিচ্ছে ঠিকই আছে, কিন্তু এরকম যদি কোনো সিচুয়েশন হয় যে অনেক লোক একসঙ্গে টাকা তুলতে এসছে, ব্যাংকের কাছে তো কিছু টাকা রাখার দরকার হয়, সুতরাং সব টাকা লোন দেওয়া হয় না, ঠিক আছে, কিছু টাকা ব্যাংকের কাছেও থাকে। এই হচ্ছে টুলস। এবার গেল রিপো, এবার গেল রেপো। রেপোটা কি জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু অনেকেরই ঠিকঠাক ভাবে এটা আয়ত্তে আসে না। কি জিনিস, এর মানে হচ্ছে রিপারচেজ অপশন, এর মানে হচ্ছে রিপারচেজ অপশন, বা আমরা রিপারচেজ এগ্রিমেন্টও বলে থাকি একে। এতে কি হয়, এতে হয় একটাই জিনিস, সেটা হচ্ছে ব্যাংকের যখন ওভারনাইট কোনো সময় টাকার দরকার হয়, ওভারনাইট বা একদিন দুদিনের জন্য টাকার দরকার হয়, ব্যাংক কোথায় যাবে, ব্যাংকের যদি টাকার দরকার হয় তাহলে আমাদের যদি টাকার দরকার হয় আমরা ব্যাংকে গিয়ে ছুটি, আর ব্যাংকের যদি টাকার দরকার হয় ব্যাংক কোথায় গিয়ে ছুটবে, ব্যাংক ছুটবে আরবিআই এর কাছে। আরবিআই এর কাছে গিয়ে ব্যাংক বলবে তুমি আমাদের হত্যাকর্তা বিধাতা, তুমি সব কিছু, আমার সমস্ত কিছু তোমার কাছেই দেওয়া রয়েছে, তুমি আমাকে হেল্প করো, আমার টাকা লাগবে। কি কতদিনের জন্য টাকা লাগবে না, আমার দুদিনের জন্য টাকা হলেই হয়ে যাবে, বা একদিনের জন্য টাকা হলেই হয়ে যাবে, আমার এই এই সমস্যাটা এসছে, আমার টাকার দরকার। তখন ব্যাংক বলবে ঠিক আছে তোমাকে আমি টাকা দিতে পারি, কিন্তু একটা শর্তে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাকে তার থেকে কিছু অংশ আমাকে দিতে হবে। আমি, সবাই ব্যবসা করতে নেমেছে, তাই না, তুমি যখন ব্যবসা করছো, সাপোজ ব্যাংকের একটা এমন পজিশন আসলো যে ব্যাংকে কেউ গেছে 1000 কোটি টাকা লোন নেওয়ার জন্য ইমিডিয়েটলি। এবার ব্যাংক দেখছে আমার কাছে তো ইমিডিয়েট টাকা নেই, কিন্তু কাল পরশু যদি হয়ে যায়, কাল পরশুর মধ্যে আমার যে টাকা জমা পড়বে তাতে আমি ওটা ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু ইমিডিয়েট আমার কাছে টাকা নেই, কিন্তু লোকটার এক্ষুনি টাকার দরকার। ভালো করে বলছে, লোকটার এক্ষুনি টাকার দরকার, সে বলছে আমার এক্ষুনি টাকা দিতে হবে, আমি ব্যবসা ইনভেস্ট করবো, কালকে আমি নতুন ব্যবসা খুলবো। তখন এসবিআই কি করবে, তখন এসবিআই রাতারাতি আরবিআই এর কল করবে যে স্যার এই এই ব্যাপার, আমার টাকার দরকার ইমিডিয়েটলি, আমি আপনাকে দুদিন পরেই ফেরত দিচ্ছি, কিন্তু আমার তো এক্ষুনি টাকার দরকার। তখন বলবে ঠিক আছে 1000 কোটি টাকা আমি দিচ্ছি তোমাকে, অসুবিধে নেই, কিন্তু তার জন্য আমার কাছে কিছু জমা রাখতে হবে, এবং জমা যে তুমি রাখবে, কোনো সিকিউরিটিজ জমা রাখো বা কিছু জমা রাখো, এবং এই যে সিকিউরিটি জমা রাখবে, আমি কিন্তু পুরো 1000 কোটি তোমাকে দিচ্ছি, 1000 কোটি, কিন্তু তখন যখন তুমি 1000 কোটির এই 1000 কোটির উপর আমায় কিছু ইন্টারেস্ট দিতে হবে বা কিছু করতে হবে। তখন ব্যাংক বলবে ঠিক আছে, যা যা দিচ্ছে তাই ভালো। তখন ব্যাংক বলবে যে ঠিক আছে, আমি আমার গভর্নমেন্ট সিকিউরিটিজ যা আছে, 1000 কোটি টাকার মতো গভর্নমেন্ট সিকিউরিটিজ আমি আপনার কাছে জমা রাখছি, ঠিক আছে, এই 1000 কোটি টাকার গভর্নমেন্ট সিকিউরিটিজ আপনি জমা রাখুন, আমি যখন এটা ফেরত নেব তখন এটা ডিসকাউন্ট করে আমাকে ফেরত দিয়ে দেবেন। ডিসকাউন্টিং করে মানে কি, মানে ধরো 100 টাকায় 2 টাকা, 100 টাকার একটা গভর্নমেন্ট সিকিউরিটিজ দিলাম, যখন ফেরত নিলাম তখন সেটা 98 নিলাম, বোঝা গেল। তাহলে এইভাবে ব্যাংকের 100 টাকা আমি গভর্নমেন্ট সিকিউরিটিজ দিলাম, আর ব্যাংক আমাকে দিল 98 টাকা, তাহলে এই যে 2 টাকা, এই 2 টাকা হচ্ছে ব্যাংক, রিজার্ভ ব্যাংকের লাভ হলো।
তাহলে 2 টাকা এই আমাদের যে যে কমার্শিয়াল ব্যাংক নিয়েছে সেই কমার্শিয়াল ব্যাংকের লস হলো, লস ঠিক না, এটাকে ওই জন্য ইন্টারেস্ট বলি না, আমরা কি বলি এটাকে ডিসকাউন্টেড রেট বলি। কি বলি? ডিসকাউন্টেড রেট বলি। ডিসকাউন্ট দিচ্ছে, কে ডিসকাউন্ট দিচ্ছে না, এসবিআই ডিসকাউন্টে গভর্নমেন্ট সিকিউরিটিজ দিচ্ছে এবং তার ফলে আরবিআই এর কাছ থেকে সে টাকা পাচ্ছে। আর রেপো রেট ইন্ডিয়াতে এখন কত রেপো রেট চলছে? 5.5%। রেপো রেট কত? এটা কিন্তু আসে মাঝে মাঝে পরীক্ষায়। রেপো রেট কত চলছে এখন? 5.5%। এটা হচ্ছে রেপো রেট। তার মানে ব্যাংক যখনই টাকা নিতে যাবে তখন 5.5% কেটে রেখে তাকে টাকা দেবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। রিভার্স রেপো রেট ঠিক অন্যরকম। রিভার্স রেপো রেটে কি হয়, ব্যাংকের কাছে কোনো সময় এক্সট্রা টাকা চলে এসছে বা এক্সট্রা ডিপোজিট চলে এসছে, এক্সট্রা সিকিউরিটিজ চলে এসছে, যা খুশি হোক, সেই সিকিউরিটিজ গুলো ব্যাংক কি করে, ব্যাংক নিয়ে জমা দিয়ে দেয় কার কাছে? আরবিআই এর কাছে। এবার খেলা দেখো, আরবিআই কে ব্যাংক বলছে যে আমি যখন টাকা চেয়েছিলাম তখন তুমি আমার কাছ থেকে ইন্টারেস্ট নিয়েছিলে, এবার বাছা তুমি আমার কবজায় আসো, আমার কাছে এক্সট্রা টাকা রয়েছে, এক্সট্রা সবকিছু রয়েছে, এখন আমি রাজা, এখন আমি তোমার কাছ থেকে ইন্টারেস্ট নেব। দ্যাট ইজ রিভার্স রেপো রেট। রেপো আর রিভার্স রেপো কি জিনিস? রেপোতে হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংকের কাছে যাচ্ছে, রিজার্ভ ব্যাংক একটা ইন্টারেস্ট বা ডিসকাউন্ট কেটে করে, কি বলে ডিসকাউন্ট কেটে তাকে টাকা দিচ্ছে। যখন এসসিবির কাছে বেশি টাকা আছে, এসসিবি তার কাছে টাকা রাখছে 2-3 দিনের জন্য, তখন এসসিবি রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছে। কিন্তু আরবিআই বলবে আমি তোদের বাবা, আমার কাছ থেকে তোরা আমি যা খুশি তাই করতে পারি, কিন্তু তাই বলে তোরা আমার কাছে এসছিস, মানে এই যা যা আমি যা নিচ্ছি তাই তোদেরকে থোড়িই আমি দেবো, তোদেরকে আমি কম রেট দেবো। কত দেবো না? রিভার্স রেপো রেট হচ্ছে সবসময় রেপো রেটের থেকে কম হয়। এটা 3.35% এখন, অ্যাজ অফ নাও 3.35% চলছে। তার মানে আরবিআই যখন ইন্টারেস্ট দিচ্ছে এদেরকে কমার্শিয়াল ব্যাংকে, তখন কম দিচ্ছে, যখন নিচ্ছে তখন বেশি নিচ্ছে। এই হচ্ছে টোটাল এর কাহিনী। এতে এমন বোঝার বা এমন কিছু কি আছে আমি বুঝতে পারি না। কারণ দেখো, টোটাল জিনিসটা চলে মানি মার্কেটের উপরে বেস করে। এগুলো হচ্ছে আমাদের মানি মার্কেটের উপরে বেস করে জিনিসগুলো চলে। কারণ মানি মার্কেটের কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে, কিছু কিছু ইনস্ট্রুমেন্ট বলতে সিকিউরিটিজ আছে বলতে পারো, বন্ড বলতে পারো, যে বন্ড বা সিকিউরিটিজ গুলো গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ, তার উপরেই এইসব জিনিসগুলো টোটাল চলে। যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেজারি বিলস, কমার্শিয়াল পেপার, সিডি, কমার্শিয়াল ডিপোজিটস, এই সব জিনিসগুলো এই যে বললাম না বন্ড বা সিকিউরিটিজ ইয়ে দিতে হয়, সেই এই সব ট্রেজারি বিল বা কমার্শিয়াল পেপার, এই সব জিনিসগুলোর উপরেই এই সব খেলাগুলো হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি মানিটারি পলিসি। আরো কিছু কিছু মানিটারি পলিসির জিনিস রয়েছে, তবে এইগুলোর থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, সেরকম আর কিছু কোয়েশ্চেন আসে না। যদি আমি কোয়েশ্চেন দেখি, যেমন এমএসএফ রয়েছে, এলএএফ রয়েছে, এই টুলসগুলোর থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে আমি অবশ্যই করাবো, আমি দেখে নিই আরেকবার। কিন্তু এইটা তোমাদের ভালো করে করতে হবে। আগের ভিডিওতে আমি টোটাল ব্যাংকিংটা বুঝিয়েছি, আর এটাতে টোটাল মানিটারি পলিসিটা হলো। এই দুটোর থেকে কিন্তু ব্যাংকিং এর সমস্ত কোয়েশ্চেন তোমরা পাবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বারবার বলছি যে বেশি পড়তে গেলে কিন্তু আমাদের এক্সাম ক্র্যাক হবে না। যেখান থেকে কোয়েশ্চেন আসবে আমি ঠিক সেখান থেকেই পড়াবো, এবং তোমরা সেই জিনিসগুলোই ফলো করবে এবং নোট বানাতে থাকবে। বাড়িতে সব সময় পড়তে থাকবে, যেটা আমি পড়ালাম সেটা বারবার বাড়িতে পড়ো, কোনো বই দেখে পড়ো বা অন্য জায়গা থেকে পড়ো, পড়তে থাকো। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। আবার নেক্সট দেখা হবে অন্য ভিডিওতে।